শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে। প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান আর নেই। আপনারা জানেন যে তাকে হত্যা করা হয়েছে এবং অভিযোগ পুলিশের দিকে। ধোলাহাটে আবু সিদ্দিক, তারও হত্যা করা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, তারও অভিযোগের তীর পুলিশের দিকে। এই কলকাতা হাইকোর্টেই মামলা চলছে, পাশেই কলকাতা হাইকোর্টেই মামলা চলছে। আনিস খানের মামলা কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। সেই সূত্র ধরে দেখলাম যে আবু সিদ্দিকের মামলা কলকাতা হাইকোর্টে মাননীয় অমৃতা সেনার বেঞ্চে চলছিল, বেঞ্চ বদল হয়েছে। দেখতে পেলাম কেসটা আস্তে আস্তে ডিলে হতে লাগলো, স্লো হতে লাগলো। 22 তারিখে শুনানির কথা ছিল, 25 তারিখেও ছিল, 24 তারিখেও ছিল। এই 3টি তারিখে কিন্তু মামলাটি ওঠেনি। আমরা সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিং। প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের জন্মদিন আজ, মামলা চলছে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে, কি বলবেন? দেখুন, আনিসকে যেভাবে হত্যা করা হয়েছে, শুধু হাওড়া জেলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষ, বাইরের মানুষও দেখেছে কীভাবে হত্যা করা হয়েছে। কোর্টকে সিআইডি যে রিপোর্ট জমা করেছে কোর্টে, সেই কোর্টের মধ্যে এটা স্বীকার করে নিয়েছে ওই দিন রাত্রে পুলিশ পাঠানো হয়েছিল। কারণটা যদি বলা হয় না, মমতা ব্যানার্জি সরকারের এই ধর্মনিরপেক্ষতা, অনেক কিছু মুসলিম প্রীতি মুখোশ খুলে যাবে। সব বিষয় পাবলিক ডোমেইনে ডিসকাস করা অনুচিত বলে আমি মনে করি, সেটা আমি করছি না। কিন্তু আনিসকে যে কারণে হত্যা করা হলো, সত্যি খুব বেদনাদায়ক এবং ভয়ঙ্কর বিষয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন 14 দিন না 15 দিন টাইম দিয়েছিলেন, আনিসের বিচার হয়ে যাবে। আনিস তার ফেভারিট ছিল। কটা 14 দিন পার হয়ে গেল আমাদের বলতে অবকাশ লাগছে না। ঠিক যেভাবে কামদুনির যখন ঘটনা ঘটেছিল, তারপরে বলেছিল যে 1 মাসের মধ্যে বিচার হবে, কিন্তু এখনো পর্যন্ত কামদুনির যারা অত্যাচারী হয়েছেন, যে হয়েছেন তার পরিবার সঠিকভাবে এখনো বিচার পাচ্ছে না বলে এই অভিযোগ হচ্ছে। আনিস আমাদের আছে জন্মদিন, আনিসকে আমরা ভুলবো না। আনিস সহ আরও যারা ছিল, গত বছরই যাদবপুরে 1 বছর এখনো অতিবাহিত হয় না, যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপ সম্ভবত তার যেটা অন্যায় হয়েছে। উত্তম মার্ডি যে আপনার মাল্লাতে, সাজিদ থেকে শুরু করে যারা অন্যায় করেছে তারা না ছাড় পায়, তার জন্য আজও বলে, বিগত দিনে বলেছি, আজও বলবো। এবার রাজ্যের প্রশাসন, দুর্ভাগ্যের বিষয়, রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাব কিছুতেই আছে। কারণ যদি সদিচ্ছা থাকতো এতদিনে বিচার পেয়ে যেত। এখানে ব্যর্থ হয়েছে কি বলতে পারবো না, না অনীহা, কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আমি অসমের একটা ছেলে খড়গপুরে খড়গপুরে যে ইনস্টিটিউটটা আছেন, ওখানে পড়তে এসেছিল। ও র্যাগিংয়ের শিকার হয়ে মারা যায়। তো তার বাড়ি আসামে। আমি তার মায়ের সাথে কথা বলেছি, আমাকে সরাসরি বলেছে রাজ্য সরকার সহযোগিতা না করার জন্য তার ছেলের খুনিরা শাস্তি পাচ্ছে না। তাহলে এই রাজ্য সরকারের এই চরিত্র, এটাকে আমাদেরকে উন্মোচন করতে হবে। আমরা চাই নিরপেক্ষতার সাথে কাজ হোক। আমরা দেখতে পাচ্ছি রাজ্য একের পর এক যুবক, তাজা তরতাজা যুবক ঝরে যাচ্ছে। সেই জায়গায় কার্যত রাজ্যর বড় বড় আমলা, মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং যাদের সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, সেই পুলিশের হাতেই মানুষের প্রাণ যাচ্ছে। থানায় এবং প্রশাসনের কাছে মানুষ যেতে ভয় করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে পুলিশের যে কাজ, পুলিশকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশকে শুধুমাত্র বিরোধী কণ্ঠ রোধের জন্য সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। পুলিশকে দিয়ে ল অ্যান্ড অর্ডার দেখার কাজ ফ্রি হ্যান্ড দেওয়া হয়, আমার বিশ্বাস ওভারনাইট পশ্চিমবাংলায় 50% ক্রাইম কমে যাবে। কারণ আমাদের পুলিশের শূন্যপদ থাকার পরও যে পুলিশগুলো আছে, যথেষ্ট তাদের ক্যাপাসিটি আছে। দুর্ভাগ্যের বিষয়, এই পুলিশগুলিকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে কীভাবে জেলে রাখা যায়, এই বা বিরোধীদের কীভাবে আটকানো যায়, এই কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে পুলিশের যে গ্রহণযোগ্যতা সেটা দিয়ে কমছে। আর পুলিশের মধ্যে যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাই। আমরা পুলিশের ডিএর জন্য যেভাবে চিৎকার করি, ঠিক সাথে সাথে পুলিশ কাস্টাডিতে যারা মারা যায়, যারা পুলিশের অত্যাচারে মারা যায়, যেই পুলিশে অত্যাচার করে মেরে দেয় মানুষদেরকে, জনসাধারণকে, তাদের বিরুদ্ধে কথা বলে। যেমন আপনি জানেন আবু সিদ্দিক হালদার ঢোলাতে বাড়ি, এমন অত্যাচার করেছে, অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা গিয়েছে। শিকারি মোড়া গত বছরে পুলিশ কাস্টাডিতে মারা গিয়েছিল পুরুলিয়ার ছেলে। এর বিরুদ্ধে আমরা সবসময় আছি। তা বলে এই পুলিশগুলোর জন্য সমগ্র পুলিশকে খারাপ বলবো, আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা
উঠে যাচ্ছে বলে আমি তাদেরকে বাহবা দেবো, মোটেও না। আমি চাইবো ভরসা ফিরে আসুক। এই ভরসা ফিরিয়ে নিয়ে আসার জন্য পুলিশকেই দায়িত্ব নিতে হবে। পুলিশের প্রতি ভরসা কিভাবে ফিরে আসবে। ঢোলা থানার আবু সিদ্দিকের মামলা বেঞ্চ বদল হওয়ার পরে আমরা দেখলাম 22 তারিখে শুনানি হওয়ার কথা ছিল। আজকেও কেসের বিষয়ে কিছু একটা প্রসেস চলছিল, সেটাও আজকেও হলো না। দেখতে দেখি ঠান্ডা করে চলে যাচ্ছে। 24 তারিখে দ্বিতীয় মামলা একটা রিট ছিল। 25 তারিখ 24 তারিখে সরি না, গতকাল কি ছিল 45 নম্বর 44 নম্বর আইটেম ছিল। 41 তো 23 নম্বর আইটেমের পরে যিনি বিচারপতি ছিলেন তিনি আর টোটাল মামলা শোনেননি। ব্যাপারটা আপনাকে বলি, যদি আমরা দেখি যে মনে হয় আমাদের যারা আইনের বিশেষজ্ঞ আছেন, যারা লড়াই করছেন, তারা যদি আমাদেরকে বলেন বা আমরা যদি ফিল করি যে এই মামলাটা ক্রমশ ঠান্ডা ঘরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনাদের বলি বিচার ব্যবস্থা এখন জেন্দা হচ্ছে। হাইকোর্ট থেকে একটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব। যারা এফআইআর নেমড এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের প্রধান যিনি আছেন, সরকারের যিনি প্রধান আছেন মুখ্যমন্ত্রী, তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটাও আমরা দেখছি। আবু সিদ্দিককে নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবেন? আমরা আগস্টের 7 তারিখে আবু সিদ্দিক হালদার যেভাবে হত্যা হয়েছে, এবং সাথে সাথে আপনাদের বলি শুধু আবু সিদ্দিক হালদার নয়, রাজ্যের বেশ লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপিটুনিতে মানুষ মারা গিয়েছে। কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে পিটিয়ে মেরে দিয়েছে, তো বিভিন্ন অভিযোগ তুলে, ছেলে ধরার অভিযোগ তুলে পিটিয়ে মেরেছে। যে আপনি প্রসেন মণ্ডল থেকে শুরু করে ইশরাত আলম, সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের 7 তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে, অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করব। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আবু সিদ্দিক আইএসএফ কর্মী ছিল, সক্রিয় কর্মী ছিল। আপনি আইএসএফ এর চেয়ারম্যান, কোন সংস্থাকে দিয়ে তদন্ত করার দাবি করছেন আপনি? দেখুন, এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কোর্টকে উকিলের মাধ্যমে কোর্টকে বিচারক যিনি বিচারপতি ছিলেন তাকে জানিয়েছি। আগামী দিন আমরা কি কি পদক্ষেপ নেব, কোন সংস্থার দিয়ে এগুলোকে বিচার করা দরকার, তদন্ত করা দরকার, সেগুলো সব জানাবো। আজকে কি আপনি ভাঙড়ে? হ্যাঁ, আজকে আমার ভাঙড়ে পূর্ব নির্ধারিত। ভাঙড়ের সাধারণ মানুষকে যেটা ভাঙড়ের সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়া দরকার, মাঝে মধ্যে আমি যেগুলো যাই, আজকে সেই তারিখটা আছে, ভাঙড়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী দেখলাম একবার 75,000 থেকে ক্লাবগুলোকে 85,000 করে দিয়েছেন। গতবার তিনি আবার বাড়ি 1 লাখ করে দিয়ে দিতে পারছেন। দেখুন, এখন মোদিজি আর মমতা দিদি এর রেসারেসি চলছে কে বড় হিন্দুদের লিডার। ওইদিকে বাজেট পেশ হচ্ছে, মন্দিরের জন্য টাকা আসছে, আর এদিকে অর্থ নয়, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, আপনার হসপিটালে মেডিসিন নয়, ডক্টর নয়, রাস্তায় সরকারি বাস নয়। ভাঙড়ের কথা বলছি, ভাঙড়াইমি কাঠের যে পোলগুলো আছে, ব্রিজগুলো আছে, সেগুলোকে পরিবর্তে কংক্রিটের ব্রিজের কথা যখন বলে, যখন বলছি যে টাকা নাই, দেখছি করছে। স্কুলের টিচার নাই, ডাস্টার নাই, স্কুলের সামগ্রী নাই, সব সময় টাকার অভাব বলছে। আর এইদিকে টাকাটা ওখানে দিচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্লাবগুলোকে হাতে রাখা, ভোটের সময় কাজে লাগাবে বলে। আমি 11 বছর বয়স থেকে কলকাতা 76 এপিসি রোডে থাকি। সেই থেকে দেখতে পাচ্ছি বর্তমানে বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে, ঝাড়খণ্ড থেকে যত লোকেরা কলকাতায় কাজে আসতো তারা নেই। ক্রমশই কলকাতার বাস এবং রাস্তাঘাট ফাঁকা হচ্ছে, কাজ নেই। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেটা মুখ্যমন্ত্রীর কথা দিই। মুখ্যমন্ত্রী গর্বের সাথে কি বলছেন যে রাজ্যে 2011 সালের আগে যত না মানুষ রেশন পেত, এখন রেশন পাওয়ার পরিমাণ বেড়েছে, এখন বেশি লোককে রেশন দিচ্ছি। রেশনটা কে নেয়? যে স্বাবলম্বী নয়, সে সরকারি রেশন নিয়ে তার জীবনটা চালায়। আমি রেশন নিই না কেন? আমি স্বাবলম্বী বলে। আমার মতো অনেকে রেশন নেয়নি, তারা স্বাবলম্বী বলে। তাহলে স্বাবলম্বীর সংখ্যা কমে যাচ্ছে, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে এখন রেশন নেওয়ার সংখ্যা বাড়ছে। এইটা হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা।